প্রতি শুক্রবার রাত ঠিক ৯টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি। বর্ধমানের সাহেবগঞ্জের ঘটনা এটি। সন্ধ্যে থেকে ১০-১২ মাইল দূরে একটি গ্রামে গোপাল নামে একজন মানুষ বাস করে। একমাত্র ছেলে পরিবারের, মিলিটারিতে চাকরি পেয়ে এখন সে পাঞ্জাব চলে গিয়েছে। সেখান থেকে মাসে মাসে বাড়িতে টাকা পাঠায়। প্রায় ২০০ বছরেরও পূর্বের ঘটনা এটি। সে সময় টাকা মানি অর্ডার করতে হতো। যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। কিন্তু দুঃখজনকভাবে ইচ্ছে করলেও গোপাল ছুটি পেত না বাড়ি আসার। বাড়িতে বাবা, মা, স্ত্রী সকলকে তার জন্য প্রতীক্ষায় থাকতে হতো। নতুন বিয়ে করে সবে সে চাকরিতে যোগ দিয়েছিল। এভাবেই দিন কাটছিল। গোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হলো তার বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। গোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে। কারণ শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, আজ ৪ বছরেরও যখন তুমি বুড়ো বাবা মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গিয়েছ। শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না। শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি যা আছে সেটা কম নয়। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে। এই চিঠি পাওয়ার পর গোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন সত্যি মানি অর্ডার ফেরত এলো। তখন আর সে থাকতে পারল না। বাড়িতে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এরই মধ্যে পাঞ্জাব থেকে সে কাশ্মীরে বদলি হয়ে গেল। সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে আবেদন করে বহু কষ্টে ১ মাসের ছুটি মঞ্জুর করল এবং দেশে ফিরল। আসার আগে একটি চিঠিও লিখল বাড়িতে। চিঠিতে লিখে দিল ঠিক যেদিন পৌঁছাবে সেই দিনের কথা। আরও লিখল, স্টেশনে হরি কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। সেই মতো নির্দিষ্ট তারিখে গোপাল যখন সাহেবগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নামল, রাত তখন ১২টা। ঘন অন্ধকারে স্টেশন এলাকায় জনশূন্য নীরবতা। ২-৩ জন যাত্রী ছাড়া স্টেশনে আর কেউ নেই। গোপাল ভাবল, হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি, আর না হলে বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি, অথবা গাড়ি নিয়ে এসে ওর দেরি দেখে হরিকাকা ফিরে গিয়েছে। কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল। কোন সময়ে, দিনে না রাতে আসবে তা তো লেখেনি। কেননা তখনকার সময় ওই দূর দেশ থেকে ঠিক সময়ে ঠিক তারিখে বাড়ি আসাটাও অত সহজ ছিল না। স্টেশনে হরিকাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল গোপাল। নতুন স্টেশন মাস্টার গোপালকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কারো জন্য অপেক্ষা করছেন নাকি? গোপাল বলল, হ্যাঁ, আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসার কথা ছিল, কেন এলো না তাই ভাবছি, অথবা এসে ফিরে গেল কি না। স্টেশন মাস্টার বললেন, না, এসে ফিরে যায়নি, কেননা আমি তো সবসময় এখানেই আছি। আমি কোনো গাড়িকে অপেক্ষা করতে দেখিনি। তাহলে কি ওরা তোমার চিঠি পায়নি? তাই হবে। তা আপনার বাড়ি এখান থেকে কত দূর? গোপাল বলল, অনেক দূর, ১০-১২ মাইল। স্টেশন মাস্টার বলল, ওরে বাবা, তবে তো হেঁটে যাওয়াও যাবে না। না, দিনে হলে যেতাম, এই রাতে কখনো নয়, ভূতের উপদ্রব আছে, তাছাড়া চোর ডাকাতেরও ভয় আছে। স্টেশন মাস্টার বললেন, তাহলে এক কাজ করুন, আজ আর কোনো ট্রেন তো আসবে না। আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি। আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন। তারপর সকাল হলে দেখি আপনার জন্য কি করতে পারি। যদি কারো গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দিয়ে দেব।
গোপাল বলল, পেলে ভালো, না হলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই। এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চির ওপর লম্বা হয়ে শুয়ে মশার কামড় খেতে লাগলো। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রা এসেছে। এমন সময়, খোকাবাবু! পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল গোপাল। আরে হরি কাকা, কতক্ষণ এসেছেন আপনি খোকাবাবু? তা প্রায় ঘণ্টাখানেক হলো। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি। আসবো না কি বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই তোড়জোড় করছি, তবে গাড়ি তো আমি এখানে আর রাখিনি। গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনি কখন আসবেন তা তো চিঠিতে লেখা ছিল না, তাই এখানে ফির না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলাম শেষ ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে শুয়েছিলাম। কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলাম না। গোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটুক, কাল একটু ভোর ভোর হলেই রওনা হয়ে যাব। সে কি খোকাবাবু, কর্তাবাবুর অবস্থা জানেন? মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকে ঘর বাহির করছে, রান্নাবান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব। কিন্তু হরিকাকা, পদঘাটের যে অবস্থা তাতে। খোকাবাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম হরিচরণ? আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকাবাবু, চলুন। গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো। তাই গোপাল আর আপত্তি না করে হরিকাকার সঙ্গে চলল। হরিচরণ গোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল, গোপাল চলল পিছন পিছন। যেতে যেতে গোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে। চতুষ্পদ যদ্দূতের চোখ রাত্রিবেলা জ্বলে, কিন্তু তাই বলে এভাবে? গোপাল কাছে যেতেই গরু দুটো বহুদিন পরে মালিককে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল। হরিচরণ বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি, আপনি শুয়ে পড়ুন, আমি খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছি। গোপাল তাই করল। দূরের ট্রেন যাত্রীদের এমনিতেই সে ক্লান্ত ছিল, তার উপর রাতেও হয়েছিল অনেক, তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে। এদিকে হরিচরণ গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল। প্রথমটা বেশ একটু ধীর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনও ট্রেনের মধ্যে রয়েছে। গোপাল ভয়ে ভয়ে বলল, এ কী করছো? এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে তো। হরিকাকা বলল, কেন ঘাবড়াচ্ছেন খোকাবাবু? আমার নাম হরিচরণ, কোনো ভয় নেই আপনার, চুপচাপ শুয়ে থাকুন। গোপাল বলল, না, আমার ভীষণ ভয় করছে। কিন্তু কে কার কথা শোনে? হরিকাকা তখন জেদ চেপে গেছে, জোরে গাড়ি সে চালাবেই। গোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না, যেন হাওয়ায় উড়ে চলেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছলো ওরা। গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে। গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল। গোপাল আর গোপালের মধ্যে নেই। তখন সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছলে হয়। যাই হোক, গাড়ি এসে বাড়ির কাছে থামল। সাবেকি দোতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, বেশ বড়সড়। গোপাল গাড়ি থেকে নামলে হরিকাকা বলল, অনেক রাত হয়ে গেল খোকাবাবু, আপনি ভেতরে যান, আমি গরু দুটো গোয়ালে রেখে আসি। এই বলে সে চলে গেল। ভয়ে জড়সড় হয়ে গোপাল দরজায় কড়া নাড়ালো। সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন। গোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, থাক বাবা, তোমার চিঠি আমরা পেয়েছি, কিন্তু এত রাত্রে তুমি কি করে এলে? তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়িই তো পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারো না থাকার একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে। তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা, এত রাতে এভাবে আসাটা তোমার ঠিক হয়নি। গোপাল বলল, আমাকে হরিকাকা নিয়ে এসেছে বাবা। হরিচরণ? হরিচরণ নিয়ে এসেছে? হ্যাঁ। সে কি, ঠিক বলছো? হরিচরণ নিয়ে
তোমাকে, না অন্য কেউ? না বাবা, অন্য কেউ নয়, হরিকাকাই নিয়ে এসেছে আমাকে। আমি কি ভুল দেখব? কিসে এলে? কেন, গরুর গাড়িতে? থাক, আর বলতে হবে না। হরিচরণ আমাদের বহু পুরনো লোক, সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা, একটা কথা কি জানো, হরিচরণ আর বেঁচে নেই, গরুগুলোও আর নেই। সে কি? গোপালের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। মুখ থেকে আর কিছু বের হলো না, সমস্ত শরীরটা অসাড় হয়ে এলো। গোপালের বাবা বললেন, হ্যাঁ যাক, ওসব কথা এখন থাক, রাত কিন্তু অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো কেমন? বলেই ডাক দিলেন, বৌমা। আসি বাবা। এক গলা ঘোমটা দিয়ে গোপালের বউ এসে দাঁড়ালো। গোপালকে খেতে দাও। গোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো। তারপর বউ ভাত তরকারি বেড়ে দিলে তৃপ্তির সঙ্গে খেতে শুরু করলো সে। খেতে খেতে বলল, ওরে বাবা, এত সব রান্না করলে কি করে? বউ কোনো উত্তর দিল না। গোপাল বলল, অনেক দিন বাড়ি আসিনি বলে রাগ করেছ আমার ওপর? কিন্তু কি করব বলো, আমি কি ইচ্ছে করে আসিনি? আমার যে কোনো উপায় নেই। গোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, খাওয়া শেষ করে খাটের বিছানায় গোপাল শুয়ে পড়ল। ওর বউ পাশে বসে যত্ন করে পাখার হাওয়া করতে লাগলো। সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির খাবার এবং তার ওপর ওই আরাম বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমিয়ে সে ঘুম ভাঙল পরদিন সকালে। লোকজনের চেঁচামেচি, কে যেন নাম ধরে ডাকলো, গপু, এই গপু। ঘুম ভাঙতেই গোপাল হকচকিয়ে গেল। দেখল অর্ধেক ভাঙা ঘরে নোংরা ধুলোয় ঢাকা খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল। হতভম্বের মতো গোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, গপু, তুই তুই কখন এলি? গোপাল জড়ানো গলায় বলল, কাল রাত্রে। ঠিক আছে, ওইখানেই থাক, আমরা গিয়ে তোকে নিয়ে আসছি। এই বলে সকলে দরজা ভেঙে ভিতরে ঢুকে গোপালকে বাইরে নিয়ে এলো। গোপাল কান্না ধরা গলায় বলল, আমার ঘরবাড়ির এরকম অবস্থা কেন? আমার মা বাবা কোথায়? আমার বউই বা কোথায় গেল? সবাই বলল, তুই কি কিছুই বুঝতে পারছিস না? না, আমার মাথা ঘুরছে, শরীরের ভিতরে উথাল পাথাল হচ্ছে। ওরা যে কাল রাতেও এ বাড়িতেই ছিল। ওরা কেউ ছিল না রে পাগল, কেউ ছিল না। কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশি দিন নয়, মাত্র 6 মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে। আমরা সামান্য কজন ছাড়া গ্রাম শুদ্ধ সবাই উজাড় হয়ে গেছে প্রায়। তোদের বাড়ির কেউই আর বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবরটা দেওয়ার, কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি। গোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল। তারপর গত রাত্রের সমস্ত ঘটনা সবাইকে বলল। কয়েকদিন গ্রামে থেকে শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করে আবার কর্মস্থলে ফিরে গেল সে। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন।